সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ বেশ। চলো আমরা ক্লাস স্টার্ট করি। আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মেটাল অ্যান্ড নন মেটাল, মানে ধাতু এবং অধাতু। এই টপিকটার উপর কোশ্চেন সলভ করবো। যারা রয়েছে, গোপাল, শুভ, আমি দেখতে পাচ্ছি। তোমরা একটুখানি জাস্ট কনফার্ম করো যে তোমরা প্রপারলি আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, চলো। ধাতু এবং অধাতু থেকে আমরা কি ধরনের প্রশ্ন পাই সেগুলো আমরা এক এক করে দেখবো, এবং কি পড়তে হবে তোমরা বুঝতে পারবে আজকের ক্লাসে। ফার্স্ট কোশ্চেন তোমরা অ্যান্সার করো, সবকটা কোশ্চেনই অ্যান্সার করার চেষ্টা করবে। অনেকগুলোই কোশ্চেন আছে আজকে, পরপর আমরা একটুখানি স্পিডেই করব। এবং এই পিডিএফটা থেকে তোমরা নোটগুলো নিয়ে নিতে পারবে। অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম, অ্যালুমিনিয়াম কোথা থেকে এক্সট্রাক্ট করা হয়ে থাকে? বক্সাইট স্যার। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। বাকিরা বলো। শুভ, শুভই বললেন। বক্সাইট স্যার। হ্যাঁ। চলো, তো এটার উত্তর একদমই শুভ কারেক্টই দিয়েছে। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়ে থাকে বক্সাইট। ভেরি গুড। এখন অ্যালুমিনিয়ামের যে বাকি আকরিক গুলো আছে সেগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই। এক তো গেল বক্সাইট, এটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ওকে, অ্যালুমিনিয়ামের বাকি আকরিকের নাম যদি বলি, একটা হচ্ছে গিবসাইট, মনে রাখতে হবে। বক্সাইট যেমন আছে, গিবসাইট আছে। তৃতীয় নম্বর যদি বলি, আরেকটি অ্যালুমিনিয়াম আকরিক হলো কোরান্ডাম, এটাও মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোরান্ডাম। নাও নেক্সট আমরা যদি দেখি তামার আকরিক, তামার আকরিক কোথা থেকে তামা পাওয়া যেতে পারে? একটা একটা হচ্ছে যে কপার পাইরাইটিস, মনে রাখতে হবে, কপার পাইরাইটিস। এখান থেকে প্রচুর পরিমাণে তামা নিষ্কাশন করা হয়। আর একটা নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ম্যালাকাইট। এটা মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয় যে ম্যালাকাইট কোন ধাতুর আকরিক, তো এটা হয়ে যাবে তামার আকরিক। আচ্ছা, আরো একটা মনে রাখতে হবে, এটাও এসছে, অ্যাজুরাইট, অ্যাজুরাইট। ওকে, আচ্ছা। লাইমস্টোন, এটা কিসের আকরিক দেখি কেউ বলতে পারে কিনা? লাইমস্টোন কিসের আকরিক? লাইমস্টোন। বলো। লাইমস্টোন মনে রাখতে হবে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় চুনা পাথর। এবার বলো। ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের আকরিক। আর ডলোমাইট যেটা নিচে লেখা আছে, এটা কিসের আকরিক? দিস ইজ ম্যাগনেসিয়ামের আকরিক। আকরিক গুলো একটুখানি পড়তে হবে তোমাদেরকে।
এইখানে এই স্লাইডের মধ্যে যতগুলো আকরিক লেখা আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা দিকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ গান মেটাল? গান মেটাল মানে বন্দুক যেটা দিয়ে তৈরি করা হয়, তার কম্পোজিশন কি, কোনটা? এখানে নিচে যে অপশন গুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে তোমাদের বলতে হবে। স্যার কপার, টিন আর জিঙ্ক। অপশন কপার, টিন অ্যান্ড জিঙ্ক, ভেরি গুড। কপার, টিন অ্যান্ড জিঙ্ক, তামা, তার সাথে সাথে টিন এবং জিঙ্ক, এই তিনটের সংকর ধাতু হলো গান মেটাল। ওকে, তাই সংকর কপারের, বিশেষ করে কপারের সংকর ধাতুগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আমি এখানে লিস্ট আউট করে দিচ্ছি, মনে রাখবে কপারের সংকর ধাতুগুলো। নাম্বার 1 সংকর ধাতু, যেটা আমাদের একদম আদিম যুগ থেকে চলে আসছে। আচ্ছা, সংকর ধাতুর ইংরেজি হচ্ছে অ্যালয়, এটাও মনে রাখবে। ব্রোঞ্জ প্রথম সংকর ধাতু, যেটা হচ্ছে কপার, টিন। কপার অ্যান্ড টিন, ভেরি গুড, কপার অ্যান্ড টিন। টিন এসেন বলা হয়, স্ট্যানাম থেকে এসেছে কথাটা, এসেন সংকেত। আচ্ছা, এরপরে চলে আসি পিতল বা ব্রাস। কপার, জিঙ্ক। পিতল বা ব্রাস, দ্যাট ইজ কপার প্লাস জিঙ্ক। ওকে, আচ্ছা এরপরে চলে আসি যে যদি আমরা নিয়ে নিই জার্মান সিলভার। জার্মান সিলভার, এখানে সিলভার আছে কিন্তু এটা সিলভার নয়, প্রথম কথা মনে রাখতে হবে। এটা কি? স্যার কপার, জিঙ্ক প্লাস নিকেল। তার মানে দেখো পিতলের সাথে কিছুটা নিকেল মিশিয়ে দিলে জার্মান সিলভার হয়ে যেতে পারে, কপার জিঙ্ক প্লাস নিকেল। ওকে, আচ্ছা ব্রোঞ্জ আমরা পেলাম কপার অ্যান্ড টিন। ব্রোঞ্জের মতোই সেম কনস্টিটিউয়েন্ট একটাতে রয়েছে, তার নাম অবশ্যই মনে রাখতে হবে, বেল মেটাল। বেল মেটাল, দিস ইজ অলসো কপার প্লাস টিন, মনে থাকবে। আর গান মেটাল তো অলরেডি এখানে বলাই আছে, এখানে লিখেও দিচ্ছি আমি আরেকবার, গান মেটাল কপার প্লাস টিন প্লাস জিঙ্ক। বুঝলে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। বেশ, এরপরে চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টি ইজ জেনারেলি ফাউন্ড ইন নন মেটাল? নিচের কোন প্রপার্টিটা নন মেটালে দেখতে পাওয়া যায়, বলো। স্যার ডাক্টিলিটি। স্যার ওই শেষেরটা স্যার ব্রিটেন। ব্রিটেলনেস, লাস্টে যেটা আছে দেখো উপরে তিনটে তো স্যার প্রথম মেটালের কথা রয়েছে। বলি যে ডাকটিলিটি, ম্যালিবিলিটি, এই দুটোর মানে কি? ডাকটিলিটি ওটা স্যার মানে হচ্ছে নমনীয়তা, ম্যালিবিলিটি মানে হচ্ছে প্রসারণশীলতা। ওকে, ম্যালিবিলিটি মানে কোনো একটা ধাতব তারকে টেনে বাড়ানোর ক্ষমতা। ওকে, বুঝতে পেরেছো? একটা ধাতব তারকে আমরা টেনে বাড়াতে পারি, কিন্তু একটা ধরো গ্লাস বা কাঁচ দিয়ে তৈরি বা কাঠ দিয়ে তৈরি কোনো একটা সরু জিনিস, তাকে এরকম টেনে বাড়ানো যায়? বাড়ানো যায় না। সো দ্যাট ইজ নোন অ্যাজ ম্যালিবিলিটি। আর ডাকটিলিটি মানে কি? ডাকটিলিটি হচ্ছে তারের মতো। কোনো একটি ধাতব বস্তুকে সিটে পরিণত করার ক্ষমতা, এইটুকু মনে রাখলেই হবে। মানে আমরা পিটিয়ে পিটিয়ে এটাকে সিটে কনভার্ট করতে পারি। একটা গেল ডাকটিলিটি আর একটা গেল ম্যালিবিলিটি, দুটোই ধাতুর ধর্ম, এই দুটোই হচ্ছে ধাতুর মধ্যে দেখতে পাওয়া যায়। কন্ডাক্টিভিটি মানে পরিবাহিতা,
পরিবাহিতা মানে আমরা বলতে পারি বিদ্যুৎ এবং তাপ দুটোরই কথা বলবো। এবার এটার কথা যখন এলো তোমরা আমাকে বলো যে কোন ধাতুটা সব থেকে ভালো পরিবাহী, বহুবার বলেছি, বলো। স্যার গোল্ড। না, সিলভার স্যার। রূপা বা সিলভার, যার সংকেত হচ্ছে Ag। আর্জেন্টাম কথা থেকে এসেছে, সব থেকে ভালো পরিবাহী, সব থেকে ভালো পরিবাহী। ধাতুরা সাধারণত পরিবাহী হয়, ধাতুরা খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে এবং তাপ পরিবহন করতে পারে। সবাই কিন্তু নোট ডাউন করবে কথাগুলো। এখন বক্তব্য হচ্ছে, একটা প্রশ্ন দেয় যে ধাতুরা কেন তাপ এবং তড়িতে সুপরিবাহী? স্যার যোজ্যতা কক্ষে ফ্রি ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকে। ভেরি গুড। কারণ ধাতুর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, এই জন্য তাপ এবং তড়িতের সুপরিবাহী। তাহলে সব থেকে ভালো পরিবাহী হচ্ছে কি রূপা বা সিলভার, তারপরেই তামা। ওকে, স্যার বলছিলাম ফ্রি ইলেকট্রন মানে? ফ্রি ইলেকট্রন মানে আমরা দেখবো যে ধাতুর যে ক্রিস্টাল বা ধাতুর যে স্ট্রাকচার, ধাতুর পরমাণুগুলোর দিকে যদি আমরা তাকাই, এগুলো ধরো ধাতুর পরমাণু ধাতুর মধ্যে রয়েছে, তার যোজ্যতা কক্ষের ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে চলে আসে, যোজ্যতা কক্ষের ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে চলে আসে এবং এরা সবাই মিলে একটা বন্ধন তৈরি করে যার নাম হচ্ছে মেটালিক বন্ড। কি বন্ধন তৈরি করে? মেটালিক বন্ড। এই যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন গুলো সব বাইরে চলে এলো, দিজ আর ফ্রি ইলেকট্রন, ফ্রি, মুক্ত। বুঝতে পেরেছো গোপাল? হ্যাঁ স্যার, তাহলে যদি বলা হয় সব থেকে বেশি কন্ডাক্টিভিটি কার, তাহলে সেটা রূপো মানে সিলভার। রূপা, সিলভার। আচ্ছা, অধাতু হয়েও সুপরিবাহী কে আছে? স্যার গ্রাফাইট গ্যাস অধাতু কার্বন। হয়েও সুপরিবাহী, মনে রাখতে হবে, বহুবার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, গ্রাফাইট। গ্রাফাইট। আচ্ছা, এমন একজনের কথা বলো যেটি ধাতু, সরি, কোন পদার্থ এমন আছে যেটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়? তড়িতের সুপরিবাহী নয়। মনে সেই রাখতে গ্যাস হবে। কার্বন স্যার। না, ডায়মন্ড তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। আচ্ছা, এই যে তাহলে স্যার গোল্ডের ব্রিটেলনেস, মধ্যে কি, স্যার গোল্ড কি তাহলে এটার মধ্যে পড়ছে না, মানে কন্ডাক্টিভিটির মধ্যে পড়ছে না? অবশ্যই পড়বে। ধাতু মানেই তড়িতের সুপরিবাহী, গোল্ডও একটা ধাতু, গোল্ড তড়িতের সুপরিবাহী। আচ্ছা বুঝতে পেরেছো? গোল্ড তড়িতের সুপরিবাহী। আচ্ছা, ধাতু হয়েও তাপের সুপরিবাহী নয়, কে বলতে পারবে? ধাতু হয়েও তাপের সুপরিবাহী নয়, ভেরি ইম্পর্টেন্ট, লেড বা সীসা। তাপের সুপরিবাহী নয় ধাতু হয়েও, সেটা হচ্ছে লেড বা সীসা। মনে থাকবে শুভ, গোপাল? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ঠিক আছে। ভেরি গুড। ব্রিটেলনেস মানে যেটাকে বলে ভঙ্গুর, এটা অবশ্যই অধাতুর ধর্ম। ধাতুরা সাধারণত ভঙ্গুর হয় না, এগুলো প্রসারণশীল হয়, নমনীয় হয়, এদের পরিবহন ক্ষমতা থাকে। ওকে, স্যার নেক্সট। হ্যাঁ বলো। বিস্মাত হয়, বিসমাত বিস্মাত তো হয় যে ধাতু হয়েও তাপের সুপরিবাহী নয়। তাপের সুপরিবাহী কিছুটা, কিন্তু সব থেকে ভালো বললে লেড বা সীসা। এই কারণে অন্তরক হিসেবেও সাধারণত লেড বা সীসাকে আমরা মাঝে মাঝে ব্যবহার করি। অন্তরক মানে তাপ পরিবহন করতে দেবে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিজিক্যাল প্রপার্টি অফ মেটাল? আছে একই রকমের প্রশ্ন বা একই প্রশ্ন, কিন্তু অপশন গুলো দেখা যাক একই দিয়েছে কি। কোনটা মেটালের
ফিজিক্যাল প্রপার্টি। ম্যালিয়েবল। প্রথম কথা ব্রিটেল বা ভঙ্গুর, আমরা একটু আগেই বললাম এটা অধাতুর ধর্ম। পুয়ার কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, তড়িৎ এবং তাপের কুপরিবাহী, কুপরিবাহী অবশ্যই এটা অধাতুর ধর্ম। ম্যালিয়েবিলিটি একটু আগেই বললাম এটাই হচ্ছে ধাতুর ধর্ম। এবং নন লুস্টারাস, লুস্টারাস কথাটার মানে হচ্ছে চকচকে নয়, ধাতু সাধারণত চকচকে হয়। ওকে, আমরা লোহা যদি দেখি লোহা চকচকে হয়, সোনা, বিভিন্ন ধাতু যেগুলো রয়েছে সবাই লুস্টারাস। কিন্তু একমাত্র কিছু উদাহরণ আছে যেগুলো লুস্টারাস নয় ধাতু হয়েও, সেরকম প্রশ্ন আমি আসছি। ম্যালিয়েবিলিটি এটা একদমই ধাতুর প্রপার্টি, বাকিগুলো নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কেমিক্যাল প্রপার্টি অফ মেটাল? দেখি কেউ বলতে পারে কোনটি ধাতুর রাসায়নিক প্রপার্টি, রাসায়নিক ধর্ম? সুজনা বলো। স্যার ইলেকট্রোপজিটিভিটি। বাকিরা? গোপাল? স্যার ইলেকট্রোপজিটিভিটি মনে হচ্ছে। চলো বলি। প্রথম কথা মনে রাখতে হবে যে সমস্ত ধাতু হচ্ছে ইলেকট্রোপজিটিভ। ধাতুরা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, ধাতুরা ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক। এই ইলেকট্রোপজিটিভ কথাটার মানে কি, কে বলতে পারবে দেখি? স্যার সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়। সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়, হ্যাঁ। ভেরি গুড। তার মানে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন খুব সহজে ছেড়ে দিতে পারে। এবারে তোমরা বলো দেখি কোন মেটাল, কোন ধাতুর হাইয়েস্ট ইলেকট্রোপজিটিভিটি আছে? সোডিয়াম। বলো, মনে রাখতে হবে সোডিয়াম। হাইয়েস্ট ইলেকট্রোপজিটিভিটি। সিজিয়াম, সিজিয়াম সংকেত হচ্ছে সিএস। আর অধাতুরা সাধারণত হবে কি, ইলেকট্রোনেগেটিভ। এবারে তোমরা বলো হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি কার? স্যার ফ্লুরিন স্যার। হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিন। এই টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে অবশ্যই হাই ইলেকট্রোনেগেটিভিটি হবে না ধাতুর ক্ষেত্রে। এবিলিটি টু ফর্ম নেগেটিভ আয়ন, এটাই বেসিক্যালি তোমার, এটা বেসিক্যালি অধাতুর ধর্ম, নেগেটিভ আয়ন তৈরি করা। ইলেকট্রোপজিটিভিটি অবশ্যই ধাতুর ধর্ম, আর ব্রিটেল ইন নেচার এটা অধাতুর ধর্ম। এবং তার থেকেও বড় কথা এটা একটা ফিজিক্যাল প্রপার্টি, নট কেমিক্যাল প্রপার্টি। দ্য এবিলিটি অফ মেটালস টু বি ড্রন ইনটু থিন শিট, একটু আগেই বলেছি। মেটালোবিলিটি স্যার, অপশন বি। স্যার শিটস, এটা তো স্যার ডাক্টিলিটি বললেন, মানে পিটিএ সহজে শিটের মতো করা যায়। শিটটা আমি ডাক্টিলিটি বলেছিলাম? স্যার তাই মনে হয়। ডাক্টিলিটি তো কার স্যার? ম্যালিবিলিটিটা হচ্ছে সিটে কনভার্ট, সিট ম্যালিবিলিটি। আর ডাক্টিলিটিটা হচ্ছে তার, এটুকু মনে রাখলেই হবে। টেনে তার তৈরি করার ক্ষমতা হচ্ছে ডাক্টিলিটি, আর ম্যালিবিলিটিটা হচ্ছে যে তোমার সিটে কনভার্ট করার ক্ষমতা। এবার দেখি বলতে পারো কিনা, বলতে পারো কিনা, হুইচ মেটাল হ্যাজ হাইয়েস্ট ডাক্টিলিটি এন্ড ম্যালিবিলিটি? স্যার গোল্ড স্যার। গোল্ড, হ্যাঁ। হাইয়েস্ট, মনে রাখতে হবে এটার অ্যান্সার হবে গোল্ড। গোল্ডের সংকেত কে বলতে পারবে? স্যার এ ইউ কি? এ ইউ। হ্যাঁ স্যার এই ইউজ।
ভেরি গুড। চলো নেক্সট। অফ দিস দ্য মোস্ট ডাকটাইল, আচ্ছা এটা অলরেডি তো বলেই দিলাম, মোস্ট ডাকটাইল মেটাল এই ইউ হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন? আয়রনের সব থেকে পিওরেস্ট ফর্ম। স্যার কাস্ট আয়রন হবে। কাস্ট আয়রন, বেশ। আর কেউ? এই মনে হচ্ছে গ্রে কাস্ট আয়রন। গ্রে কাস্ট আয়রন, চলো। আচ্ছা 1 মিনিট হোল্ড করবে সবাই। চলো, আচ্ছা মনে রাখতে হবে সব থেকে পিওরেস্ট ফর্ম অফ আয়রন। দেখো আয়রন পিওর না নন পিওর এটা ডিপেন্ড করছে যে আয়রনটার যে আকরিকটা আমরা পেলাম ওর মধ্যে কতটা পরিমাণে কার্বন ঢুকে আছে। কি ঢুকে আছে? কার্বন। অ্যাজ এ ইম্পিউরিটি হিসেবে কার্বন ঢুকে আছে। তো সব থেকে পিওরেস্ট ফর্ম অফ কার্বন হচ্ছে রট আয়রন। রট আয়রন হচ্ছে সব থেকে পিওরেস্ট ফর্ম অফ আয়রন। মোটামুটি অ্যারাউন্ড 0.025% কার্বন থাকে। ওকে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে কাস্ট আয়রন। কাস্ট আয়রনে মোটামুটি 2% থেকে 4.5% কার্বন থাকে। এবং সব থেকে বাজে যে আয়রন সেটার নাম হচ্ছে পিগ আয়রন। অ্যারাউন্ড 6 থেকে 7% কার্বন থাকে। মনে থাকবে? এইটুকু মনে রাখলেই চলবে। স্যার নেক্সট, কি করে বুঝবো যে কোন আয়রনটা বেস্ট, মানে সেটা কার্বনের উপর ডিপেন্ড করবে? কার্বনের উপর ডিপেন্ড করবে। ইম্পিউরিটি হিসেবে কার্বন থাকে। আচ্ছা আচ্ছা। নট অনলি ইম্পিউরিটি, অনেক সময় দেখো একদম পিওর আয়রন খুব সফট হয় না, ওই সফট আয়রনটার ইউজ সব জায়গায় থাকে না, ওটাকে হার্ড বানাতে হয়। তখন আমরা বিভিন্ন রকম মেটেরিয়াল ইউজ করি, কার্বন ইউজ করি, নিকেল ইউজ করি, ক্রোমিয়াম ইউজ করি, সেটাকে হার্ড বানানো হয়। তো যত বেশি ইম্পিউরিটি তত কম পিওর আয়রন। পিওর আয়রন বলতে গেলে আমাদের রট আয়রন, তারপরে কাস্ট এবং তারপরে পিক, এই তিনটে টার্ম তোমরা মনে রাখবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কম্বাইন্ড টু ফর্ম সোল্জার? আমরা আমরা সোল্ডারিং যে ব্যবহার করি সেখানে কিসের সংকর ধাতু থাকে বলো? তার টিন আর লেড থাকে। হ্যাঁ স্যার, 3 আর lead। চলো তাহলে সোল্ডারিং এর ক্ষেত্রে অবশ্যই টিন এবং লেড, এটাই একদম কারেক্ট অ্যান্সার, কোনো সন্দেহ নেই। এবার তাহলে তোমরা আমাকে বলো তো এটা হচ্ছে সোল্ডারিং। তোমরা বলবে ফিউজের জন্য আমরা কোন সংকর ধাতু ব্যবহার করি? ফিউজ নিকেল অ্যান্ড টাংস্টেন। আমরা বাল্বের মধ্যে ফিলামেন্টে আমরা কোন ধাতু ব্যবহার করি? ফিউজটাও মনে রাখতে হবে লিড অ্যান্ড টিন সেম। আর বাল্বের মধ্যে ফিলামেন্টে আমরা কি ব্যবহার করি বলো? টাংস্টেন।
তোমরা আমাকে বলবে টাংস্টেনের ফর্ম সংকেত কি? টাংস্টেনের সংকেত টাংস্টেনের সংকেত হচ্ছে ডাব্লু। এই কথাটা এসছে উলফ্রাম থেকে। এবং টাংস্টেন সম্পর্কে আরো একটা পয়েন্ট তোমরা অবশ্যই মনে রাখবে, যে এই ধাতুর গলনাঙ্ক সব থেকে বেশি। এই ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি। দেখি তোমরা বলতে পারো কিনা সব থেকে ভারী ধাতু কোনটা? সব থেকে ভারী ধাতু কোনটা? বলো সব থেকে ভারী ধাতু। তো পারবে না? অসমিয়াম। মনে থাকবে? অসমিয়াম। আর যদি বলা হয় সব থেকে ভারী মৌল, স্যার বোরন ভারী কার্বাইড। ধাতু লোহা না? বলো। ভারী ধাতু লোহা না? না বাবু, অসমিয়াম হচ্ছে সব থেকে ভারী ধাতু। ধাতুদের মধ্যে সব থেকে ভারী হচ্ছে অসমিয়াম। মনে রাখতে হবে যে পর্যায় সারণী যে টোটাল 118টা আছে, লাস্টের দিকের গুলো ধীরে ধীরে ভারী হচ্ছে। আমরা যদি সব থেকে ভারী মৌলের কথা বলি, হ্যাঁ বলো কি বলছো শুভ? শুভ কি বলছো বলো? বোরন কার্বাইড। সব থেকে ভারী মৌল, মৌল সব থেকে ভারী মৌল। ইউরেনিয়ামের কোনো কিছু হবে স্যার? সব থেকে ভারী মৌল মনে রাখতে হবে অর্গানেশন। 118 নম্বর মৌল, মানে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 118। মনে থাকবে? আচ্ছা তোমরা বলো সবচেয়ে কঠিন পদার্থ, সব থেকে কঠিন মৌল বলছি, সব থেকে কঠিন মৌল মানে হার্ডেস্ট। স্যার কার্বন স্যার, মানে ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড। সব থেকে কঠিন হচ্ছে যে ডায়মন্ড, অবশ্যই। ওকে। যদি হার্ডেস্ট মেটালের কথা বলে, সবচেয়ে কঠিন, ডায়মন্ড তো আর মেটাল নয়, ধাতু নয়, সব থেকে কঠিন, বা আমরা এখানে লিখে দিচ্ছি হার্ডেস্ট। হার্ডেস্ট যদি কঠিন ধাতুর কথা বলে, তাহলে তোমরা টাংস্টেনকেই বলবে। ওকে। এবারে আমার প্রশ্ন হচ্ছে সব থেকে কঠিন পদার্থ কি? এটা কি স্যার বোরন কার্বাইড? অবশ্যই। সব থেকে কঠিন পদার্থ, সব থেকে কঠিন হার্ডেস্ট পদার্থ যদি বলা হয়, তাহলে বোরন কার্বাইড মনে রাখবে। চলো নেক্সট। ক্যালামাইন। এটা যে সোল্ডারটা বললেন, সোল্ডার জিনিসটা কি? সোল্ডারিং করা দেখোনি? বিভিন্ন ইলেকট্রিক সার্কিটে সোল্ডারিং করা হয়, ঝাল দেওয়া যেটাকে বলে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। ক্যালামাইন কিসের আকরিক? বহুবার পরীক্ষায় প্রশ্নটা দিয়েছে, বলো। জিঙ্ক। Very জিঙ্ক good. স্যার, জিঙ্ক। ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। আচ্ছা আমি বলছি কিছু কিছু, তোমরা বলো। প্রথম কথা হচ্ছে হর্ন সিলভার, এটা কিসের আকরিক? স্যার সিলভারে আকরিক স্যার। হ্যাঁ, হর্ন সিলভারের সংকেত হচ্ছে AgCl, সিলভার বা রূপো, তাই না? আচ্ছা এখান থেকে সিলভার বা রূপা পাওয়া যেতে পারে। আচ্ছা তোমরা বলো ক্যালভেনাইট, ক্যালভেরাইট এবং দুটো নাম লিখবো, সিলভানাইট, এইটা কিসের? স্যার সিলভানাইট না স্যার, সিলভাইট। সিলভাইট স্যার পটাশিয়ামের। সিলভানাইট।
আচ্ছা সিলভানাইট, ক্যালভেরাইট এবং সিলভানাইট মনে রাখতে হবে সোনা বা আচ্ছা গোল্ড। AU এটা আকরিক, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। সিনাবার কার আকরিক? সুজনা বলো, সিনাবার কার আকরিক? তোমরা বলবে কার্নোটাইট কার আকরিক? তোমরা বলবে পিচ ব্লেন্ড কার আকরিক? পিচমেন্ট ইউরেনিয়ামের আকরিক। ভেরি গুড। কার্নোটাইট এবং প্লিজবেন্ড দুটোই হচ্ছে ইউরেনিয়াম। সিনাবার হচ্ছে পারদ। ওকে, আচ্ছা, পাইরোলুসাইট এটা অনেকবার দিয়েছি। পাইরোলুসাইট কিসের আকরিক? মনে রাখতে হবে এটা হচ্ছে ম্যাঙ্গানিজের আকরিক। দিস আর ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় বারবার দিয়েছে। ম্যাগনেসিয়ামের কথা অলরেডি বলেছি, ম্যাগনেসিয়ামের আকরিক বলো, এক্ষুনি বললাম গোপাল। স্যার ডলোমাইট। 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 হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন মেটাল? নিচের কোনটা নন মেটাল? ক্লোরিন স্যার। সোডিয়াম, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, কপার। ক্লোরিন। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে টোটাল কতগুলো মৌল আছে? 118টি। টোটাল মৌল কতগুলো? স্যার 118 খানা, ভেরি গুড। এর মধ্যে ধাতু কতগুলো? মেটাল 89, মনে থাকবে। অধাতু কতগুলো? নন মেটাল 22টা। এবং ধাতু কল্প যেটাকে আমরা বলছি মেটালয়েড, আচ্ছা এগুলো কতগুলো? 7টা। স্যার দুটো স্যার। 7টা। মেটালয়েড গুলোর নাম তোমরা অবশ্যই মনে রাখবে। মেটালয়েড স্যার আমরা ধাতু যে কল্পটা 6টা না? 7টা। আমি বলছি পরপর লিখবে। বোরন, সিলিকন, জার্মেনিয়াম। ওকে, স্যার ধাতু কল্প ব্যাপারটা কি ছিল? যার মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই ধর্ম বর্ধমান। আচ্ছা। আর্সেনিক, AS, অ্যান্টিমনি যেটাকে আমরা বলছি SB, অ্যান্টিমনি। AS হচ্ছে আর্সেনিক। ওকে, এবং টেলুরিয়াম, PE। আর আরেকটা হচ্ছে অ্যাস্টানিন। বুঝতে পেরেছো সুজনা? হ্যাঁ স্যার, এই অ্যাস্টাটিনটাকে আমি জানতাম না এটা। অ্যাস্টাটিন। তাহলে দেখো, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম অ্যান্ড অ্যাস্টাটিন, এগুলো হচ্ছে ধাতুকল্প। এই 7টা ধাতুকল্পের নাম অবশ্যই মাথায় রাখবে। আর অধাতু আর ধাতুগুলো আশা করি তোমরা চিনতে পারবে। ক্লোরিন হচ্ছে অধাতু। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ দ্য লিস্ট রিয়াক্টিভ? সব থেকে Gold, কম sir. রিয়াক্টিভ। গোল্ড স্যার। আচ্ছা, দেখো প্রথম কথা হচ্ছে কিছু কিছু ধাতু আছে যারা খুব একটা বেশি রিয়াকশন করে না।
যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে গোল্ড 1 নম্বর, AU। এই জন্য এগুলো সাধারণত ফ্রি স্টেটেই পাওয়া যায়। ফ্রি স্টেটে মানে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কোনো যৌগ অবস্থায় না। প্লাটিনাম, ওকে। যেমন আরো আছে, লাস্টের দিকে গেলে আমরা প্যালাডিয়াম, রুবিডিয়াম এই ধরনের কিছু পেতে পারি। এগুলো সাধারণত বিক্রিয়া খুব একটা করে না, এই জন্য এগুলোকে বলে থাকি আমরা নোবেল মেটাল। কি বলে থাকি? নোবেল মেটাল। যারা বিক্রিয়া করে না তাদের নোবেল বলি। যেমন কিছু কিছু গ্যাস আছে যারা বিক্রিয়া করে না, সেগুলোকে আমরা বলে থাকি নোবেল গ্যাস। তোমরা নোবেল গ্যাসের নাম জানো? কি কি নোবেল গ্যাস? স্যার হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, আর্গন। জেনন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, দে আর নোবেল গ্যাস। সেরকমই নোবেল মেটাল কিছু কিছু ধাতু আছে। তো গোল্ড হচ্ছে নোবেল মেটাল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ধাতুগুলোর একটা রিঅ্যাক্টিভিটি সিরিজ হয়, সেই রিঅ্যাক্টিভিটি সিরিজটা তোমাদের একটুখানি মুখস্থ করতে হবে। দিস ইজ দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ। আমি এই পিডিএফ এর মধ্যেই দিয়ে দিলাম। একদম ওপরে দেখো পটাশিয়াম, যেটা সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ মানে বিক্রিয়া করে, দেন দেয়ার বিক্রিয়া করে। তারপরে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম প্রচুর রিঅ্যাক্টিভ, জলের সাথে, বাতাসের সাথে। সোডিয়ামকে জলে ফেলে দিলে সঙ্গে সঙ্গে বিক্রিয়া করবে, প্রচুর তাপ উৎপন্ন করবে। পটাশিয়ামও তাই। তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। সো দিস ইজ দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ। নিচের দিকে চলে যাও, দেখো সিলভার, গোল্ড, প্লাটিনাম, দিস আর লিস্ট রিঅ্যাক্টিভ। এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা অবশ্যই মনে রাখবে। ওকে, এটা একটুখানি পড়ে নেবে, এখানে থাকলো। কারণ এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, যেরকমটা দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য মেটাল ইন দ্য গিভেন লিস্ট ইন টার্মস অফ দেয়ার রিঅ্যাক্টিভিটি। রিঅ্যাক্টিভিটি অনুযায়ী সিরিজ কোনটা হবে? দেখো আমরা একটু আগেই বললাম যে সোডিয়াম, পটাশিয়াম এদের রিঅ্যাক্টিভিটি প্রচুর বেশি, তাহলে শুরুতে সোডিয়াম, শুরুতে থাকবে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে আয়রন। তোমরা যদি দেখো এখানে সোডিয়াম আছে দেখো, তারপরে ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে। আয়রনের থেকে জিঙ্কের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি। আবার আয়রন কপারের থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভিটি সিরিজের মধ্যে, মানে এটা মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ, এর মধ্যে দেখো হাইড্রোজেনও আছে। এটা থেকে বোঝা যায় যে হাইড্রোজেনের থেকেও কিছু কিছু ধাতু আছে যারা বেশি রিঅ্যাক্টিভ, সক্রিয়। ওকে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে সোডিয়াম প্রথম, ম্যাগনেসিয়াম তারপরে, তারপরে জিঙ্ক, তারপরে আয়রন। অপশন ডি হবে এটার কারেক্ট উত্তর। দ্য মেটাল রিঅ্যাক্টিং রেডিলি উইথ কোল্ড ওয়াটার ইজ, এমন কোন ধাতুর আছে যেটা ঠান্ডা জলের সাথেও বিক্রিয়া করে নেবে? সোডিয়াম। সোডিয়াম। ভেরি গুড। রিঅ্যাক্টিভিটি সিরিজের দিকে যদি তাকাও, একদম প্রথমের দিকে পটাশিয়াম, সোডিয়াম ছিল, সোডিয়াম এটার উত্তর। এবার দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজের দিকে যদি আমরা তাকাই, এই ওপরের দিকে যেগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, বিশেষ করে পটাশিয়াম এবং সোডিয়াম, এরা ঠান্ডা জলের সাথেও বিক্রিয়া করে নেবে। গরম জলের সাথে বিক্রিয়া করবে এরা, এরা গরম জলের সাথে বিক্রিয়া করে। একটুখানি জলটাকে উষ্ণ করে দিলে এরা বিক্রিয়া করে নেবে, কারণ এদের রিঅ্যাক্টিভিটিটা তুলনামূলকভাবে কম ওপরের গুলোর থেকে। এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়। তাহলে রেডিলি জলের সাথে বিক্রিয়া করে নেয় হচ্ছে সোডিয়াম। হুইচ অফ দ্য ফলোইং নন মেটাল ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? এটা সবাই পারবে, বলো। গ্রাফাইট। গ্রাফাইট, এটা অলরেডি আমি বলেছি, গ্রাফাইট। অ্যালুমিনিয়াম ইজ প্রেফার্ড ইন ওভারহেড পাওয়ার কেবল বিকজ, এটার মানে কি বলে দিই। আচ্ছা, আমরা বাড়িতে যে তার ইউজ করি, তার ওয়্যার, তার মধ্যে কি ধাতু থাকে? প্যাটার্ন বলো। অ্যালাইন। বাড়ির যে তার হয় ওয়্যার, ওর মধ্যে কি ধাতু থাকে? হ্যাঁ কপার বা অ্যালুমিনিয়াম। বলো। স্যার কপার অথবা স্যার অ্যালুমিনিয়াম। হ্যাঁ, বাড়িতে যে তার ইউজ করি সেখানে থাকে কপার, তামা। আর যেগুলো আমাদের হাই ভোল্টেজ লাইন,
হাই ভোল্টেজ লাইন বা ওভারহেড পাওয়ার, ওভারহেড মানে মাথার উপর দিয়ে যে লাইনগুলো যাচ্ছে, এইখানে যে কেবল গুলো আছে সেই কেবল গুলোতে যে ধাতু ব্যবহার করা হয়, কি ধাতু ব্যবহার করা হয় বলো দেখি? অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে। ভেরি গুড, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, এএল। এটার দুটো কারণ আছে, এক কস্ট এফেক্টিভ, কারণ এত কপার ইউজ করতে গেলে প্রচুর কস্ট পড়বে, এন্ড সেকেন্ড আরেকটা কারণ আছে, দ্যাট ইজ লাইটার, ভেরি লাইট, হালকা। কপারের তার এত মোটা মোটা কপারের তার হলে ছিঁড়ে পড়ে যাবে, এই কারণে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। সো এইখানে দেখো প্রশ্নটা দিয়েছে অ্যালুমিনিয়াম ইজ প্রেফার্ড ইন ওভারহেড পাওয়ার কেবল বিকজ ইট ইজ গুড কন্ডাক্টর, অবশ্যই গুড কন্ডাক্টর, ইট অ্যাক্ট অ্যাজ এন ইনসুলেটর ইন কেস অফ লাইটিং, না এটা নয়, অবশ্যই বি নয়, হতেই পারে না। ইট প্রিভেন্টস অ্যাক্সিডেন্ট, এটাও হতে পারে না। ইটস লাইটার ইন ওয়েট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ। অপশন এটাকে নিতেই পারতাম, কিন্তু অপশন ডিটা আরো ইমিডিয়েট কারণ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ, দেখি? পটাশিয়াম। Potassium. Very good. Potassium is the most reactive. Which of the following non-metal is used in the manufacturing of fertilizer? Fertilizer Nitrogen, sir. তৈরি করতে আমরা কোনটাকে ব্যবহার করে থাকি? নাইট্রোজেন স্যার। নাইট্রোজেন, ভেরি গুড। ওকে, নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেন দিয়ে একটা সারের নাম তোমরা সবাই জানো, ইউরিয়া। আমাকে বলতে হবে এটার ফর্মুলা, ইউরিয়ার ফর্মুলা। স্যার NH2। মনে রাখতে হবে ইউরিয়া দেখতে এরকম হবে, প্রথম কথা সিও বন্ড আর দুদিকে দুটো NH2, মনে থাকবে ছবিটা? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইউরিয়া। এটা সংকেত আকারে এরকম লেখা থাকতে পারে, সিও NH2 NH2 এইভাবে লেখা থাকতে পারে, অথবা এরকম সিও NH2 হোল 2 লেখা থাকতে পারে, অথবা কোথাও কোথাও লেখা থাকতে পারে যে সি তারপরে হাইড্রোজেন। কটা হাইড্রোজেন আছে এখানে? 4টে। তারপরে লেখা থাকবে নাইট্রোজেনটা, কটা নাইট্রোজেন আছে? 2টো, এবং তারপরে অক্সিজেন, এইভাবেও লেখা থাকতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সো এটা অবশ্যই হবে নাইট্রোজেন ফার্টিলাইজার। ক্লোরিন কি কাজে ব্যবহার করা হয় সাধারণত? স্যার ক্লোরিন স্যার। ক্লোরিন কি কাজে ব্যবহার করা হয়? ক্লোরিন স্যার ক্লোরিন ব্লিচিং করতে ব্যবহার করা হয় স্যার, বা জলকে পরিশুদ্ধ করতে ব্যবহার করা হয়। ভেরি গুড, জীবাণুনাশক হিসাবে বেশি ব্যবহার করা হয়। আমরা বলতে পারি ইনফেকশনের কাজে, বা ডিসইনফেক্ট্যান্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ডিসইনফেক্ট্যান্ট ক্লোরিন। আচ্ছা, বায়ুতে কোন গ্যাসটা সব থেকে বেশি থাকে বায়ুমণ্ডলে? দেখি। নাইট্রোজেন। নাইট্রোজেন। বায়ুমণ্ডলে গ্যাস সব থেকে বেশি হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন অ্যারাউন্ড 21, এটা অ্যারাউন্ড 78। ওকে, আচ্ছা তোমরা বলো ভূপৃষ্ঠে সব থেকে বেশি কোন মৌলটা থাকে? ভূপৃষ্ঠে সব থেকে বেশি কোন মৌলটা? নাইট্রোজেন স্যার। সব থেকে বেশি কোন মৌলটা ভূপৃষ্ঠে? নাইট্রোজেন বায়ুমণ্ডলে, ভূপৃষ্ঠে সব থেকে বেশি অক্সিজেন স্যার। অক্সিজেন। নাম্বার 1 আসবে অক্সিজেন, নাম্বার 2 আসবে সিলিকন, আর নাম্বার 3 আসবে অ্যালুমিনিয়াম। তোমরা ভূপৃষ্ঠের লেয়ার গুলোর নাম শুনেছো? লেয়ার,
লেয়ার গুলোতে দেখবে হ্যাঁ। সীমা, সিয়াল নাম শুনেছো? হ্যাঁ স্যার। সিলিকন, অ্যালুমিনিয়াম। তো দ্যাটস ওয়াই সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন প্রচুর পরিমাণে থাকে ভূপৃষ্ঠে। ওকে, আচ্ছা আমাকে বলো তো ইউনিভার্সের মধ্যে সব থেকে বেশি কোনটা থাকে? ইউনিভার্সের মধ্যে হাইড্রোজেন স্যার। সবচেয়ে বেশি, ভেরি গুড, হাইড্রোজেন। এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট, which of the following non-metal is used as a disinfectant? স্যার ক্লোরিন। ক্লোরিন। ভেরি গুড, অলরেডি আমি বলেছি ক্লোরিন। ক্লোরিনের একটা যৌগ আছে যেটা ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়, তার নাম কি? ব্লিচিং পাউডার স্যার। ভেরি গুড, ব্লিচিং পাউডার। কিন্তু আমাকে বলতে হবে হোয়াট ইজ দ্য ফর্মুলা, ব্লিচিং পাউডারের সংকেত। ব্লিচিং পাউডার CaOCl2। CaOCl হোল 2। 2। আচ্ছা। ব্লিচিং পাউডারের সংকেত এটা। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ মেটালয়েড? এর মধ্যে মেটালয়েড কোনটা? স্যার মেটালয়েড মানে ধাতুকল্প। ধাতুকল্প। এই স্যার কোশ্চেনটার এখানে তো মধ্যে নেই। একটুখানি মিস্টেক আছে। প্রথম কথা, সোডিয়াম ধাতু, হুম। কার্বন অধাতু, কার্বন অধাতু, কপার ধাতু, সিলভারও ধাতু। এরা অ্যাকচুয়ালি কার্বনকে ভেবে কোশ্চেনটা তৈরি করেছে, কারণ বোরন ফ্যামিলির মধ্যে আছে তাই। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা বলতে পারি না, কোশ্চেনটা একটুখানি ভুল দিয়ে রেখেছে, কারণ বোরন ফ্যামিলির মধ্যেই কার্বন পড়ে, তাই কার্বনকে ওরা মেটালয়েড বানিয়ে দিয়েছে। চলো যাই হোক, মানে বোরনের মতোই একই রকম সিলিকন বা জার্মেনিয়ামের মতোই কার্বনও একই রকম 4 ভ্যালেন্সি শো করে। ওকে, এই কারণের জন্য। হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ ইউজ ফর মেকিং এয়ারক্রাফট পার্ট? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। বাকিরা? স্যার অ্যালুমিনিয়ামই হবে এটা। অ্যালুমিনিয়াম, ভেরি গুড। অ্যালুমিনিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ অ্যালুমিনিয়ামের হালকা। একটা সংকর ধাতু আছে যার নাম হচ্ছে ডুরালুমিন। এইটা মূলত ব্যবহার করা হয়, যার মধ্যে ডুরালুমিনের মধ্যে আমরা দেখতে পাবো অ্যালুমিনিয়াম প্লাস কপার প্লাস ম্যাঙ্গানিজ থাকে, নাম হচ্ছে ডুরালুমিন, যেটা আমরা সাধারণত প্লেনে ব্যবহার করে থাকি। ওকে, বেশ। এবার আমার কাছে বক্তব্য হচ্ছে যে আচ্ছা চলো ওইটা আমি পরেই করাচ্ছি। নেক্সট, হুইচ এলিমেন্ট ইজ ভেরি অ্যাবান্ডেন্ট ইন আর্থ? এখানে কোনটা অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় পৃথিবীতে? আয়রন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর সোডিয়াম। আচ্ছা, দুবার সোডিয়াম হয়ে গেছে। ক্যালসিয়াম আর সোডিয়াম, বলো কোনটা প্রচুর পরিমাণে পাওয়া যায়? আরে আর্থে প্রচুর পরিমাণে পাওয়া যায় এরকম গুলোর মধ্যে একটা হচ্ছে অক্সিজেন ভূপৃষ্ঠে, দ্বিতীয় হচ্ছে সিলিকন, তৃতীয় হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে, আমরা অ্যালুমিনিয়ামকে উত্তর নেব, বুঝেছো? চলো নেক্সট, অ্যামং মেটালস হুইচ ইজ দ্য লিস্ট এফিসিয়েন্ট হিট কন্ডাক্টর? কোনটা তোর তাপ পরিবহন করতে পারে না? লিড, ভেরি গুড, আমি অলরেডি বলেই দিয়েছি এটার উত্তর, লিড। ওকে, আচ্ছা এমন কোন ধাতু আছে যেটা প্রচুর রিঅ্যাক্টিভ? পটাশিয়াম।
পটাশিয়াম এবং সোডিয়াম। হ্যাঁ। এই কারণে সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয়, কারণ বায়ুতে বিক্রিয়া করে নেয়, কেরোসিনের নিচে রাখা হয়। ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বোনস, তাই না? হাড়, হাড় তৈরি আমাদের শরীরে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে। যদি বলা হয় যে মানব দেহে সব থেকে বেশি কোন ধাতুটা আছে, তাহলে উত্তর হবে ক্যালসিয়াম। মনে থাকবে? হ্যাঁ স্যার। In order to make the bells and string of musical instrument such as the sitar and violin, which property of metal is used? কোন ধাতুর কোন ধর্মটা ব্যবহার করা হয় ওই গিটার, অপশন ই। সিতার? অপশন এ। আচ্ছা আচ্ছা, ওই সোনোরাসনেস, সোনোরাসনেস, ভেরি সোনোরাসনেস। গুড। এটাই হচ্ছে ধাতব শব্দ বলা হয়। ধাতুর যে একটা শব্দ হয় না, সেটা, এটাও ধাতুর একটা প্রপার্টি যেটা নন মেটালের মধ্যে থাকে না, ধাতব শব্দ। মেলিবিলিটি তো অবশ্যই ধাতুর ধর্ম, কিন্তু এই ক্ষেত্রে সোনোরাসনেস উত্তর হবে। ডাক্টিলিটিও ধর্ম, কন্ডাক্টিভিটিও ধর্ম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং নন মেটাল হ্যাজ এ লুস্ট্রারাস সিন? মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার দিয়েছে প্রশ্নটা। আমরা জানি ধাতু উজ্জ্বল, চকচক করে, এমন কোন নন মেটাল আছে যেটা চকচক করে? আয়োডিন সে চকচক করে। আয়োডিন। আয়োডিন, ভেরি গুড। আয়োডিন হচ্ছে এমন একটা অধাতু যেটা চকচক করে, ধাতুর মতোই দেখতে। আমরা কিছুটা বলতে পারি গ্রাফাইটকেও, গ্রাফাইটও কিন্তু চকচক করে। ওকে, আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো তো, আয়োডিনের অভাবে একটা রোগ হয়, কি নাম? গলগণ্ড। গলগণ্ড ভেরি গুড, গয়টার। বা কয়টার। আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড হয়। ওকে, তো আয়োডিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আয়োডিন সব থেকে বেশি পাওয়া যায় কোন খাবার থেকে? আয়োডিন পাওয়া যায় কোন খাবার থেকে প্রচুর পরিমাণে? দেখি। আয়োডিন লবণ স্যার। আয়োডিন প্রথম কথা লবণে, অ্যাকচুয়ালি লবণে আমরা এটা রাখি, রাখার চেষ্টা করি লবণের মধ্যে প্রচুর পরিমাণে, কিন্তু আয়োডিন সব থেকে বেশি যেটা থেকে পাওয়া যায় সেটা হচ্ছে সামুদ্রিক ও আচ্ছা। মাছ থেকে, মাছ থেকে পাওয়া যায়। তোমরা যখন নোটগুলো খাতায় লিখবে না, পিডিএফ থেকে আমি শর্টে লিখে রাখছি, আশা করি তখন বুঝে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করবে, আয়োডিন যেটা, আয়োডিনের বাষ্প, আয়োডিনকে যদি আমরা এমনি বায়ুতে রেখে দিই না, বা একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দিই, তাহলে ওটা ঊর্ধ্বপাতন হয়, ঊর্ধ্বপাতন হয়। এবং আয়োডিন বাষ্প দেখতে বেগুনি রঙের হয়, মনে থাকবে, বেগুনি রঙের। তোমরা একটা লাল ওষুধ দেখেছো, কেটে ফেটে গেলে লাগানো হয় লাল ওষুধ? এই লাল ওষুধের মধ্যে কি থাকে? লাল ওষুধ যেটাকে আমরা বলি, বা আরো মেডিকেল টার্মে বললে বেটাডাইন, তাই না? হ্যাঁ স্যার, বিটাডাইন। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে আয়োডিন। তোমরা একটা নাম শুনেছো, টিংচার অফ আয়োডিন, নাম শুনেছো? হ্যাঁ স্যার, টিংচার অফ আয়োডিন, হোয়াট ইজ দিস? সেটা হচ্ছে 2 to 3% সলিউশন অফ আয়োডিন, সলিউশন হ্যাঁ স্যার। অফ আয়োডিন ইন ওয়াটার or alcohol. Okay,
আচ্ছা, লাস্ট আয়োডিন সম্পর্কে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, আর্টিফিশিয়াল রেনিং, কৃত্রিম বৃষ্টি। এখানে একটা আয়োডিনের যৌগ ব্যবহার করা হয়, কি নাম? আর্টিফিশিয়াল রেনিং নাম শুনেছো? হ্যাঁ স্যার, সিলভার আয়োডাইড। ভেরি গুড, সিলভার আয়োডাইড। এতগুলো ইনফরমেশন তোমাদের জানার দরকার ছিল, আশা করি তোমরা জেনে নিয়েছো। আচ্ছা, আরেকটা কথা না বললেই নয়, বলেই দিই, সেটা হচ্ছে যে আজকালকার দিনে দেখবে একটা জিনিস ইউটিউবে মাঝে মাঝে দেখা যায়, কিছু ফুড ব্লগাররা করে থাকে, পনির, বাট এই সরি, যে পনির গুলো হয় সেই পনির গুলো অরিজিনাল কিনা দেখার জন্য একটা টেস্ট করা হয়, দেখেছো? হ্যাঁ স্যার, আয়োডিন দিয়ে চেক করে কালো হয়ে যাচ্ছে। ভেরি গুড, সো দিস ইজ নোন অ্যাজ আয়োডিন টেস্ট। আয়োডিন টেস্ট, এই আয়োডিন টেস্টে কি করে বুঝবে যে পনিরটা ভালো কিনা, পিওর কিনা, কি করে বোঝা যায়? সুজনা, কি করে বোঝা যায় বলো? জানি না স্যার। স্যার, বলো শুভ, শুভ বলো। স্যার ওই কালো কালারের হয়ে গেলে তাহলে স্যার বোঝা যায় যে, তাহলে কি বোঝা যাবে পিওর? স্যার ওই পনিরের মধ্যে কোনো ইয়ে থাকে, হ্যাঁ ওটাই তো স্যার। দেখো, জেনারেলি আয়োডিন টেস্টটা করা হয় টু ডিটেক্ট এনি স্টার্চ, হ্যাঁ স্টার্চ আছে কিনা, স্টার্চ আছে কিনা এটা জানার জন্য করা হয়। জেনারেলি আয়োডিন বাদামি বর্ণের হয়, গাঢ় বাদামি বর্ণের বলা যায়, গাঢ় বাদামি বর্ণের তরল, মানে আমরা যদি লিকুইড করি, গাঢ় বাদামি বর্ণের তরল। এটা যখন ওখানে দেওয়া হবে, ইফ ইটস কালার চেঞ্জ টু গাঢ় নীল, গাঢ় নীল বা কালো বর্ণের হয়ে যায়, তাহলে বুঝবো যে এখানে স্টার্চ আছে। এখন স্টার্চ কিসে কিসে থাকে? অনেক কিছুই থাকতে পারে, ময়দা, ময়দার মধ্যে স্টার্চ আছে, আলু, আলুর মধ্যে স্টার্চ আছে, এরকম বিভিন্ন জিনিস যার মধ্যে স্টার্চ আছে। তার মানে বুঝতে হবে যে ওই পনিরটার মধ্যে এই জাতীয় কোনো আহ, মানে ইমপিওর জিনিস রয়েছে। ইমপিওর বলা যায় না অ্যাকচুয়ালি, ওটা খেলে যে বিরাট ক্ষতি হবে তা নয়, হতে পারে কোনো ময়দা দিয়ে তৈরি হয়েছে বা কোনো স্টার্চ জাতীয় কোনো জিনিস ওর মধ্যে প্রেজেন্ট আছে, তাই এটা গাঢ় নীল বা কালো বর্ণের হয়ে গেছে। আর যদি এমনটা না হয় তার মানে ওখানে স্টার্চ নেই, এটা পুরোপুরি দুধ দিয়ে তৈরি। বোঝা গেছে? সুজনা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট, the following are example of amphoteric oxide. amphoteric oxide, স্যার Al2O3। চলো প্রথম কথা মনে রাখতে হবে যে ধাতব অক্সাইড, যতগুলো ধাতু আছে তাদের অক্সাইড কিরকম প্রকৃতির হয়? অক্সাইড হয় ক্ষারীয় প্রকৃতির, বেসিক, ক্ষারীয় প্রকৃতির, বেসিক। কিন্তু কিছু কিছু ধাতুর অক্সাইড আছে, কিছু কিছু ধাতুর অক্সাইড, কিছু কিছু ধাতুর অক্সাইড উভধর্মী। উভধর্মী মানে কি? যার মধ্যে অ্যাসিডিক প্রপার্টিও থাকে আবার ক্ষারীয় প্রপার্টি থাকে, এগুলোকে বলে থাকি আমরা অ্যামফোটেরিক। মনে থাকবে? এখানে দুটো এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে, এক হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং দুই হচ্ছে জিঙ্ক অক্সাইড। মনে থাকবে এই দুটো, অ্যামফোটেরিক। জিঙ্কের অক্সাইডটা এবং অ্যালুমিনিয়ামের অক্সাইডটা অ্যামফোটেরিক ইন নেচার। বহুবার পরীক্ষা দিয়েছে, বিশেষ করে অ্যালুমিনিয়ামটা অনেকবার দিয়েছে।
Although metal form basic oxide, which of the following metal form an amphoteric oxide? নিচের কোনটা amphoteric oxide তৈরি করে বলো? জিঙ্ক স্যার। ভেরি গুড, জিঙ্ক হবে কারেক্ট অ্যান্সার। জিঙ্ক amphoteric oxide তৈরি করে। Galvanization is a technique for protecting iron from corrosion by coating it with a thin layer of. Galvanization এ কি ব্যবহার করা হয় লোহার উপরে? জিঙ্ক ব্যবহার করে। ভেরি গুড, গ্যালভানাইজেশন লোহার উপরে একটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয় যাতে লোহাটা মরচে পড়ছে পড়া থেকে রক্ষা পায়, ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা পায়। জিঙ্কের একটা আস্তরণ। অ্যামালগাম ইজ এ কম্বিনেশন অফ দ্য এলিমেন্ট। অ্যামালগাম কিসের কম্বিনেশনে তৈরি হয়? মার্কারির সাথে স্যার কোনো একটা ভেরি গুড, রূপা আর সোনা মিশে। যে কোনো মনে রাখতে হবে, যে কোনো ধাতুর সাথেই হতে পারে, তার মধ্যে যখনই আমরা পারদ মেশাচ্ছি পারদ, তখনই সেটাকে আমরা অ্যামালগাম বলছি, মার্কারি। নেক্সট, object made up of copper lose their luster and developed a green coating. অনেকদিন তামার জিনিসপত্র বায়ুতে রেখে দিলে তার উপর একটা সবুজ রঙের আস্তরণ পড়ে যায়, এটা কিসের? এটা মনে রাখতে হবে, বেসিক কপার কার্বনেট, ক্ষারীয় কপার কার্বনেটের একটা আস্তরণ পড়ে যায় সবুজ রঙের, মনে থাকবে। আচ্ছা, আরেকটা হয় এই কপারের ওপরেই কালো রঙের আস্তরণ পড়ে, কালো রঙের কালো রঙের আস্তরণ পড়ে। এটা বেসিক্যালি বায়ুতে উপস্থিত হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করার ফলে কপার সালফেটের আস্তরণ। তাহলে কপারের ক্ষেত্রে দুটো আস্তরণের কথা মনে রাখবে, একটা হচ্ছে সবুজ রঙের যেটা কপার কার্বনেট, এবং কালো রঙের যেটা কপার সালফেট। Silver article become black on prolonged exposure to air. This is due to formation of. সিলভার আর্টিকেলের ওপর বা রূপোর জিনিস কিছুদিন বাতাসে রাখলে কালো রঙের আস্তরণ পড়ে, এটা কিসের জন্য? সিলভার সালফাইড, Ag2S। আর মোর্চা সবাই জানো, মোর্চের সংকেত মোর্চে ফেরিক অক্সাইড, Fe2O3 XH2O, মোর্চের সংকেত। এটা লোহার ওপর মরছে। লোহার ওপর মরচে পড়লে লোহার ওজন বাড়ে না কমে? বেড়ে যায় স্যার। ভেরি গুড, মরচে পড়লে লোহার ওজন বেড়ে যায়, কারণ ওর একটা আস্তরণ পড়ছে এর ওপর, সেটা জমা হচ্ছে, লোহার ওজন বাড়ে। এগুলো পরীক্ষায় দিয়েছে বারবার, এই জন্য পড়াচ্ছি। নেক্সট, দ্য মেটাল হুইচ ক্যান বি কাট উইথ এ নাইফ। কোন মেটাল এমন আছে যেটাকে আমরা ছুরি দিয়ে কাটতে পারি? সোডিয়াম, মানে এতটাই নরম। সোডিয়াম পটাশিয়াম, ভেরি গুড, এদেরকে আমরা ছুরি দিয়ে কাটতে পারি, এতটাই নরম। Which of the following metal is in the liquid state at room temperature? মার্কারি। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কোন ধাতু লিকুইড অবস্থায় থাকে? মার্কারি। Which of the following non-metal is liquid in room temperature? কোন নন মেটালটা লিকুইড অবস্থায় থাকে? মনে রাখতে হবে ব্রোমিন, লাল বর্ণের তরল। বুঝেছো? স্টেনলেস স্টিল ইজ ভেরি ইউজফুল ম্যাটেরিয়াল ফর আওয়ার লাইফ। স্টেনলেস স্টিলে আয়রনের সাথে কি থাকে? নিকেল এন্ড ক্রোমিয়াম। ভেরি গুড। দেখো মনে রাখতে হবে আমাদের নর্মাল লোহা ব্যবহার করা খুব কঠিন, এই জন্য লোহার, কারণ নর্মাল লোহা খুব সফট হয়, পিওর আয়রন যদি বলি, এই জন্য লোহার সাথে কার্বন এবং তার সাথে সাথে আমরা কিছু অন্য ধাতু ব্যবহার করি, লোহার হার্ডনেসটাকে বাড়াই এবং আমাদের যেখানে যেরকম দরকার সে অনুযায়ী করি। এগুলোকে আমরা স্টেনলেস স্টিল বলে থাকি বা স্টিল বলে থাকি।
অ্যাকচুয়ালি লোহার কারখানা বা লোহার ইন্ডাস্ট্রি বললে আমরা স্টিল ইন্ডাস্ট্রি বলি। কেন? কারণ ওইখানে লোহার মধ্যে এগুলো করা হয়। এই স্টেনলেস স্টিলে লোহা প্লাস নিকেল প্লাস ক্রোমিয়াম। এবারে বিভিন্ন ধরনের স্টিল হতে পারে, বিভিন্ন ধরনের স্টেনলেস স্টিল হতে পারে ইউজের ওপর বেস করে। বাড়ির রড তৈরি হলে এক ধরনের স্টেনলেস স্টিল, বা অন্যান্য যে লোহার জিনিসপত্র তৈরি হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোহা ইউজ করা হয়ে থাকে। সেই অনুযায়ী আমাদের নিকেলের অনুপাত, ক্রোমিয়ামের অনুপাত, এবং আমরা বলতে পারি কিছু পরিমাণ কার্বনও এর মধ্যে প্রেজেন্ট থাকবে। ওকে, কার্বনেরও সেরকম অনুপাত দেয়া হয়ে থাকে। আমরা বৈদ্যুতিক হিটার বা গরম করার যে কোনো জিনিস আমরা বৈদ্যুতিক হিটার বলতে পারি, আমরা ইস্ত্রি বলতে পারি। এগুলোতে একটা লোহারি সংকর ধাতু ব্যবহার করি, তার নাম কি? নাইক্রোম। ভেরি গুড, নাম হচ্ছে নাইক্রোম। এই নাইক্রোমের মধ্যে প্রথমত থাকে লোহা প্লাস নিকেল প্লাস ক্রোমিয়াম। এই নিকেল প্লাস ক্রোমিয়াম থেকেই নাইক্রোম কথাটা এসেছে, নিকেল প্লাস ক্রোমিয়াম। আচ্ছা, লোহার একটি সংকর ধাতুর নাম হচ্ছে ইনভার। এই ইনভারটা কোথায় ব্যবহার করি বলো? রেজিস্ট্যান্স। পরিমাপক স্কেল তৈরি করতে। কারণ আচ্ছা। এটার একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম আছে, তাপ বাড়ালেও চট করে এটার বৃদ্ধি হয় না। পরিমাপক স্কেল তৈরি করতে আমরা লোহার এই সংকর ধাতুটা ব্যবহার করি। এটা মূলত লোহা প্লাস নিকেল দিয়ে তৈরি। সুজনা বুঝতে পেরেছো? এটার উত্তর হবে নিকেল অ্যান্ড ক্রোমিয়াম। নেক্সট, অ্যালয় বা সংকর ধাতু এটা কি? এটাকে আমরা একটা এলিমেন্ট বলবো, মানে মৌল বলবো, নাকি যৌগ বলবো, নাকি মিশ্রণ বলবো? মিশ্রণ যদি বলি কোনটা বলবো? সমসত্ব মিশ্রণ, হোমোজিনিয়াস, নাকি হেটেরোজিনিয়াস, অসমসত্ব মিশ্রণ? বলো। হোমোজেনিয়াস মিক্সচার। ভেরি গুড। প্রথম কথা মনে রাখতে হবে, অ্যালয় বা সংকর ধাতু ইজ এ মিক্সচার, এবং এটা হোমোজিনিয়াস মিক্সচার, সমসত্ব মিশ্রণ। ডিউরিং ইলেকট্রোলাইটিং রিফাইনিং অফ কপার, কপারের ইলেকট্রোলাইটিং এ ইট গেটস, কপার কোথায় জমা হয়? ক্যাথোডে না অ্যানোডে, না ক্যাথোড অ্যানোড দুটোতেই, না সলিউশনের মধ্যেই থেকে যায়? সে কপাসে অ্যানোড এসে জমা হয়েছে। মনে রাখতে হবে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি খুব সহজ। এটা কপারের ক্ষেত্র হতে পারে বা অন্য কারো, জিঙ্কের ক্ষেত্রেও হতে পারে। যে কোনো ধাতু কিরকম ধর্মী হয়? নেগেটিভ ধর্মী না পজিটিভ ধর্মী হয় ধাতু? পজিটিভ স্যার। ধাতু পজিটিভ ধর্মী। তাই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে ওরা ক্যাথোডে গিয়ে জমা হবে, কারণ ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত। তাই পজিটিভটা ক্যাথোডে গিয়ে জমা হবে, ডিপোজিটেড অন ক্যাথোড। মনে থাকবে? নেক্সট, কেমিক্যাল ফর্মুলা অফ কপার সালফেট। এটা কি কোশ্চেন হয়ে গেছে ভাই? কপার সালফেটের কেমিক্যাল ফর্মুলা, এটা বোঝাই যাচ্ছে, সিইউএস এ পড়াবে কপার সালফেট। ওকে, এটা প্রত্যেকে চলে এসছে প্রশ্নটা। যাই হোক, ডিউরিং ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ জিঙ্ক ইট গেটস, কি হবে বলো এবার? ক্যাথোডে স্যার। ক্যাথোডে জমা হবে। ভেরি গুড, ব্যাস খতম। মোটামুটি আজকে অনেকগুলো কোশ্চেন করলাম, আরো কিছু কোশ্চেন বাকি আছে এই মেটাল নন মেটাল টপিক থেকে, নেক্সট দিন করাবো। থ্যাংক ইউ।